দেখুন, বাংলাদেশ যে সবকিছু নিয়ম মাফিক চলে না তার একটা প্রমাণ আমরা 55 বছরে 23 জন রাষ্ট্রপতি পেয়েছি। হিসাব অনুযায়ী পাওয়ার কথা 11 জন, যদি মুক্তিযুদ্ধের সময়টা ধরি 12 জন, অর্থাৎ 5 বছর মেয়াদ পর পর একজন রাষ্ট্রপতি। কিন্তু আমরা দেখেছি 18 জন ব্যক্তি বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি হয়েছেন। 18 জি না, 18 এবং বেশি তার। আচ্ছা, এবার একাধিকবার হয়েছেন, যেমন বঙ্গবন্ধু একাধিকবার হয়েছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমদও একাধিকবার, দুবার হয়েছেন, আব্দুল হামিদ একাধিকবার হয়েছেন, আব্দুল হামিদ একাধিকবার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির দায়িত্বটা কি? আপনি রাষ্ট্রের অভিভাবক বলেছেন, তা অভিভাবক তো কারোর প্রতি পক্ষপাত দেখাতে পারেন না, কারোর প্রতি রাগ বিরাগ দেখাতে পারেন না। আপনি দেখুন, তারেক রহমান সাহেব বলেছিলেন নির্বাচনের আগে যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা এবং গুরুত্ব থাকবে। অর্থাৎ এই ধরনের কথা যখন আমরা প্রধান ব্যক্তিদের কাছ থেকে শুনি, তখন কিন্তু রাজনীতিতে আমরা একটা রিকনসিলিয়েশন বা ট্রুথ, যেটা আমরা বলছি যে সত্য এবং পুনঃসমঝোতার একটা পথ আমরা খুলে যাচ্ছে এরকম মনে হয়। কিন্তু আমরা আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যেমন তার বিরোধীদেরকে জায়গা দেয়নি, অরাজনৈতিকভাবে প্রতিহত করেছে, ঠিক সেইভাবে কিন্তু বিএনপি এখন নয়, যেহেতু বিএনপি 2/3 আসনে বিজয়ী হয়েই দায়িত্বে আছে, কিন্তু অন্যান্য অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে অরাজনৈতিকভাবে প্রতিহত করবার একটা চেষ্টা। এবং আরেকটা খুব বিশ্লেষণের জায়গা রয়ে গেছে যে বিএনপির বিপরীতে কিন্তু অপেক্ষাকৃত খুবই দুর্বল বিরোধী দল এখন সংসদে বা সংসদের বাইরে, তাদের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু অনুপস্থিত। সেই জায়গায় আপনি যদি খুব জোর প্রতিদ্বন্দ্বিতা না থাকে রাজনীতির মাঠে, তখন কিন্তু নিজেদের ভেতরেই সমস্যা অনেক বেশি হয়ে যায়। তখন দেখা যায় যে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হচ্ছে দল। 70 অনুচ্ছেদ এখনো বহাল আছে, এবং 70 অনুচ্ছেদ যেহেতু বহাল আছে, সেহেতু আপনার কোনো দলের যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদের দলের যে ম্যান্ডেট এবং দলের তারা যে প্রক্রিয়া, সেটার বাইরে কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে ধরেই নেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন মনোনয়ন দেওয়া হলো, উনি রাষ্ট্রপতি হবে, এটা ধরেই নেওয়া যায়। সোহরাব হাসান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। বলছিলাম 167 ভোটের ব্যবধানে বিরোধী দলীয় প্রার্থীকে হারিয়ে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তার রাজনৈতিক জীবনের কথা যদি আমরা বলি, দীর্ঘ রাজনৈতিক পথ তিনি পেরিয়ে এসেছেন এবং নিঃসন্দেহে একজন সফল রাজনীতিক। কিন্তু যদি প্রশ্ন রাখতে চাই, দলীয় বলয় থেকে বেরিয়ে রাষ্ট্রের নিরপেক্ষ অভিভাবক হিসেবে নিজেকে প্রমাণ করার কি কি চ্যালেঞ্জ তার সম্মুখীন হতে হবে? ধন্যবাদ সহ দুই আলোচককে শুভেচ্ছা। প্রথমে অভিনন্দন জানাই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে যে সংবিধান, তাতে রাষ্ট্রপতির খুব বেশি কিছু করার নেই। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বলেছিলেন যে মিলাদ মাহফিলে যোগ দেওয়া এবং কবর জিয়ারত ছাড়া রাষ্ট্রপতির কিছু করার নেই। তারপরও ত্রয়োদশ সংশোধনী পাশের পর রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখি, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়া আইনটি বাতিল হয়েছে, অর্থাৎ আবার তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সেটি আবার নতুন করে, এখানে আইন বিশেষজ্ঞ আছেন, তিনি বলতে পারবেন যে নতুন করে আবার সংশোধনী আনতে হবে না আদালতের রায়েই তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠিত হলো, আমরা ধরে নেব। রাষ্ট্রপতির যদি চ্যালেঞ্জ বলেন, রাষ্ট্রপতিকে যাতে প্রভাবিত করতে না পারে কোনো দল, স্বাভাবিকভাবে ক্ষমতাসীন দল। আমাদের এখানে রাষ্ট্রপতি, দেখুন, বাংলাদেশ যে সবকিছু নিয়ম মাফিক চলে না তার একটা প্রমাণ আমরা 55 বছরে 23 জন রাষ্ট্রপতি পেয়েছি। হিসাব অনুযায়ী পাওয়ার কথা 11 জন, যদি মুক্তিযুদ্ধের সময়টা ধরি 12 জন, অর্থাৎ 5 বছর মেয়াদ পর পর একজন রাষ্ট্রপতি। কিন্তু আমরা দেখেছি 18 জন ব্যক্তি বিভিন্ন সময়ে রাষ্ট্রপতি হয়েছেন। 18 জি না, 18 এবং বেশি তার। আচ্ছা, এবার একাধিকবারও হয়েছেন, যেমন বঙ্গবন্ধু একাধিকবার হয়েছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমদও একাধিকবার, দুবার হয়েছেন, আব্দুল হামিদ একাধিকবার হয়েছেন, আব্দুল হামিদ একাধিকবার হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির পদ, রাষ্ট্রপতির দায়িত্বটা কি? আপনি রাষ্ট্রের অভিভাবক বলেছেন, তা অভিভাবক তো কারোর প্রতি পক্ষপাত দেখাতে পারেন না, কারোর প্রতি রাগ বিরাগ দেখাতে পারেন না। আমাদের এবং রাগ বিরাগের ঊর্ধ্বে আমাদের শুধু রাষ্ট্রপতি না, প্রধানমন্ত্রীও পারেন না।
একজন সংসদ সদস্য পারে না। রাষ্ট্র পরিচালনার যারা এই দায়িত্বে তারা পারেন না, কারণ তারা বিধি 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 আইনের অধীনেই কিন্তু তাদের থাকার কথা। আমাদের সরকারে যারা আছেন, যা এর আগে এবং বর্তমানে, তারা কিন্তু সংবিধানের শপথবদ্ধ মানুষ। তারা শপথ নেন যে কারো প্রতি রাগ বিরাগের ঊর্ধ্বে উঠে তারা এই দায়িত্ব পালন করবেন। এখন রাষ্ট্রপতির প্রতি আমরা বেশি আস্থা রাখতে চাই বা বেশি তাকে দায়িত্ব দিতে চাই, এ কারণে আমরা ধরেই নেই যে দলীয় সরকার তাকে প্রভাবিত করার চেষ্টা করবে, বিরোধী দল তাকে তার বিরোধিতা করবে, কখনো যৌক্তিকভাবে কখনো অযৌক্তিকভাবে। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পরিচ্ছন্ন চরিত্রের ব্যক্তিত্বের মানুষ। তিনি রাজনীতিক হিসাবে ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কোনো মানে তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, তার মানুষের প্রতি তার যে ভালোবাসা নিয়ে প্রশ্ন নেই, এবং তিনি 6 বার সম্ভবত নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগ সরকারে আমাদের 6 বার জেলেও গিয়েছেন। সুতরাং আমাদের এখানে ক্ষমতা আর জেলখানার দূরত্ব খুব কম। এটি হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে বড় ট্র্যাজেডি। দেখুন, আমাদের ক্ষমতার পালা বদলে দেখা যায় যে একদল জেলখানায় যায় আর একদল মন্ত্রিসভায় যায়। এমন কি হতে পারত, মানে এমন কি ভবিষ্যতে হতে পারবে যে সবাই, মানে গণতন্ত্র চর্চা যদি ঠিকমতো হয়, আমরা যদি ক্ষমতায় থেকে যদি মানবাধিকার লঙ্ঘন না করি, বিরোধী দলের উপর দমন পীড়ন না চালাই, তাহলে তো এটি হওয়ার কথা না। জনগণ যাকে চাইবে তারা ক্ষমতায় থাকবে, আবার যারা ক্ষমতায় থাকতে পারবেন না, মানে এবার আসবেন না, তারা পরবর্তীকালের জন্য চেষ্টা করবেন, পরবর্তী মেয়াদের জন্য। তা আমাদের রাষ্ট্র ব্যবস্থাটা হচ্ছে যেভাবে চলার কথা সেভাবে চলছে না, চলেনি অতীতেও। যেভাবে চলার কথা নয় সেভাবেই অতীতে চলেছে। এখন বর্তমানে এবং ভবিষ্যতে সেটি চলবে কিনা এটা বড় প্রশ্ন। রাষ্ট্রপতি সেখানে কি করতে পারে? তিনি এক ধরনের জাতির বিবেকের মতো কিছু কথা বলতে পারেন, সেটি শুনবে কি শুনবে না রাজনীতিকরা বা সরকারি দল বা বিরোধী দল। যেমন বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কিন্তু এই কাজটি করেছিলেন তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন, যে তিনি তার মতো করে, এমনকি সরকারি দলের লিখিত যে ভাষণ, এই ভাষণের পর তিনি বলেছেন যে আমার ব্যক্তিগত কিছু কথা আছে, কিন্তু তাকে আমরা কিন্তু মানে তাকে তখন যারা ক্ষমতায় ছিল, এমনকি বিরোধী দলও তাকে গ্রহণ করেনি। বিরোধী দল মনে করেছেন যে তাকে তাদের প্রতি অবিচার করেছে, আবার সরকারি দল মনে করেছে যে তিনি তাদের প্রতি বিমাতাসুলভ আচরণ করেছেন অথবা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। গণতন্ত্র টিকে থাকে পারস্পরিক বিশ্বাস আস্থার উপর। আমাদের রাজনীতিতে সেই বিশ্বাস আস্থাটা গড়ে ওঠেনি। আন্দোলন সংগ্রামের সময় এক ধরনের বিশ্বাস আস্থা তৈরি হয় যে স্বৈরাচারী সরকারকে ঠেকানোর জন্য, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশ্বাস আস্থার সম্পর্কটা তৈরি হয় না। গত 6 মাসের বিএনপি তার মেয়াদ পার করেছে, 6 মাসের। 6 মাস হয়তো কোনো সরকারের জন্যই চূড়ান্ত কথা বলার সময় আসেনি, কিন্তু তারা শুরুটা বিগত সরকারগুলোর চেয়ে কতটা ভিন্ন করেছে এটি মানুষ দেখতে চাই। মানুষ এই প্রশ্ন করবে, এই পার্থক্যটা করতে চাইবে। যদি ভিন্ন না থাকে তাহলে সমালোচনা করবে, যদি ভিন্ন করে তারা যদি সমস্যাগুলো চিহ্নিত করতে পারে জনগণের জনজীবনের, এবং বাস্তবসম্মত এবং কারো প্রতি পক্ষপাত না করে যদি কর্মসূচি নিতে পারে এবং বাস্তবায়ন করতে পারে, আর দলকে যদি সামাল দিতে পারে, তাহলে হয়তো জনপ্রিয়তা যে জনপ্রিয়তা নিয়ে এসেছে সেটা ধরে রাখা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। সেটি যদি না পারে তাহলে কিন্তু কঠিন সময়ের মুখোমুখি হতে হবে। জনাব মাহবুব আজিজ, যেমনটি বলা হয় যে রাষ্ট্রপতি পদ দলীয় আনুষ্ঠানিকতা কিনা বা নিছক একটা আনুষ্ঠানিকতা কিনা, নাকি এর বাইরেও রাষ্ট্রের যে অভিভাবকত্বের যে গুরু দায়িত্ব, সেটি কি আমরা আসলে রাজনীতিতে নতুন করে ভাববার সময় এসেছে? কারণ যেমনটি আস্থা সংকটের কথা সোহরাব হাসান তুলে ধরছিল, সেই বাস্তবতা অস্বীকার করার তো সুযোগ নেই। তাহলে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি কি আসলে দলমত নির্বিশেষে সবার রাষ্ট্রপতি হতে পারবেন? দেখুন, যে পরিস্থিতিতে এই 23তম রাষ্ট্রপতি হিসেবে
নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এটা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি যে আর কি কি হতে পারত, অর্থাৎ তার বিপরীতে তিনি না হলে আর কি হতে পারত? ডক্টর ইউনূস হতে পারতেন কি, যে নামটি অনেকবার এসেছে? তাহলে কি পরিস্থিতি দাঁড়াতো? আমরা যে বিভাজিত রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম গত 2-2.5 বছর, সেটা কি আরো বাড়তো না? এবং যে একটি প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তিকে জোর করে আপনি মাঠ থেকে সরিয়ে দেবেন, জোর করে অনুপস্থিত করবেন, এবং একটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর সাথে আপনি অরাজনৈতিকভাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, এবং নানান রকমের মব সন্ত্রাস, উগ্রবাদ, সাম্প্রদায়িক যে রাজনীতির বিষয়টি, এটা শুধু ইউনূস সাহেবের জন্য না, অন্য যে কোনো বিকল্পও যদি হতো, যেটা বিএনপির রাজনীতির মধ্য থেকে নয়, একদম তৃণমূল থেকে উঠে আসা নয়। আমরা মার্কিন মুলুকে কাজ করা এক ভদ্রমহিলার কথাও শুনেছিলাম, যিনি সম্ভাব্য রাষ্ট্রপতি পদে আসতে পারতেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে কিন্তু বিকল্পগুলো আমাদেরকে নানানভাবে শঙ্কিত করছিল। সেই জায়গায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ, বিএনপির একদম তৃণমূল থেকে উঠে আসা। তিনি তৃণমূলে মেয়র পদে ছিলেন প্রথম, তারপর ধীরে ধীরে উঠে উঠে তিনি একদম মহাসচিব থেকে, যখন বিরোধী দলের বিএনপির অবস্থা খুবই কোণঠাসা ছিল, তাদের প্রধান নেত্রী জেলে ছিলেন, আরেক নেতা লন্ডনে নির্বাসিত ছিলেন দ্বিতীয় প্রধান নেতা। সেই জায়গায় ফখরুল সাহেবের মতো একজন আপাদমস্তক ভদ্রলোক, যার সঙ্গে যে কোনো ডিবেট করা যায়, যিনি 2-4 দিন আগে বলেছেন একটি কথা যেটা খুব ভাইরাল হয়েছে, যে যিনি ধর্ম পালন করতে চাচ্ছেন, যিনি ধর্মের বই পড়তে চাচ্ছেন, তিনি ধর্ম বই পড়ুন, আর যিনি মার্কস পড়তে চাচ্ছেন তিনি মার্কস পড়ুন, অসুবিধা কি? এই যে একটি প্রগতিশীল কথা উচ্চারণ, আপনি দেখুন তারেক রহমান সাহেব বলেছিলেন নির্বাচনের আগে যে এই দেশে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী সকলের সমান মর্যাদা এবং গুরুত্ব থাকবে। অর্থাৎ এই ধরনের কথা যখন আমরা প্রধান ব্যক্তিদের কাছ থেকে শুনি, তখন কিন্তু রাজনীতিতে আমরা একটা রিকনসিলেশন বা ট্রুথ, যেটা আমরা বলছি যে সত্য এবং পুনঃসমঝোতার একটা পথ আমরা খুলে যাচ্ছে এরকম মনে হয়। কিন্তু আমরা আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ যেমন তার বিরোধীদেরকে জায়গা দেয়নি, অরাজনৈতিকভাবে প্রতিহত করেছে, ঠিক সেইভাবে কিন্তু বিএনপি এখন নয়, যেহেতু বিএনপি 2/3 আসনে বিজয়ী হয়েই দায়িত্বে আছে, কিন্তু অন্যান্য অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদেরকে অরাজনৈতিকভাবে প্রতিহত করবার একটা চেষ্টা। এবং আরেকটা খুব বিশ্লেষণের জায়গা রয়ে গেছে যে বিএনপির বিপরীতে কিন্তু অপেক্ষাকৃত খুবই দুর্বল বিরোধী দল এখন সংসদে বা সংসদের বাইরে, তাদের মূল প্রতিদ্বন্দ্বী কিন্তু অনুপস্থিত। সেই জায়গায় আপনি যদি খুব জোর প্রতিদ্বন্দ্বিতা না থাকে রাজনীতির মাঠে, তখন কিন্তু নিজেদের ভেতরেই সমস্যা অনেক বেশি হয়ে যায়। তখন দেখা যায় যে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হচ্ছে দল। বিএনপি কি নিজেকে সামাল দিতে পারবে কিনা, এই নিয়েও কিন্তু অনেকেই ভয় পান। সেই লক্ষণ দেখছেন কি? অবশ্যই দেখছি, এবং সেই লক্ষণ দেখবার যেটা আপনি বা আমাদের মানবাধিকার সংস্থার যে রিপোর্ট, প্রায় 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে, এবং দৈনিক অন্তত 10 জন করে খুন কিন্তু হচ্ছে দেশে সারা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তো দাবি করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হয়েছে। সেটা তিনি ঠিকই বলেছেন, যদি সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রুদ্ধশ্বাস পরিস্থিতি, মব সন্ত্রাস, আগুন, আপনার ওই কবর থেকে মরে যাওয়া পীর সাহেবকে তুলে এনে আবার আগুন দিয়ে পোড়ানো, এক ভদ্রলোককে ঢাকা ইউনিভার্সিটিতে খাইয়ে খাইয়ে আবার ভাত খাইয়ে খাইয়ে মারা, এই সমস্ত যদি আপনার মনে করেন বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি তার সাথে তুলনা করে, অর্থাৎ কোন সময়ের প্রেক্ষিতে ভালো, সেটা কিন্তু একটা বিবেচনার বিষয়। কিন্তু আপনার দেশে প্রতিদিন 10 জন মানুষ নিহত হবেন। আপনি চট্টগ্রামে বিএনপির এক সন্ত্রাসী 2 কোটি টাকা চাঁদা চেয়ে বসেছে এবং বলেছে যে আপনারা 15 বছর অনেক ব্যবসা করেছেন, এখন আমরা করব। এই যে 15 বছর অনেক কিছু করেছেন, এখন আমরা করব, এই মনোভাব কিন্তু বিএনপির পাতি নেতাদের মধ্যেই শুধু নয়, অনেকের মধ্যেই রয়েছে। আমরা প্রশাসনে দলীয়করণও দেখেছি, এবং আপনি দেখুন যে 11টি সংস্থায় বিএনপির নিজস্ব নেতাকর্মীদেরকে তারা ব্যবস্থাপনা পরিচালক
পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছেন। আর সবচেয়ে যেটা দুর্ভাগ্যজনক, গুম কমিশন এবং মানবাধিকার কমিশন গঠনে বিএনপি কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। সেখানে তারা অংশীজনদের যে সমস্ত পর্যবেক্ষণ ছিল একটিও রাখেনি এবং মানবাধিকার কমিশনকে তারা সরকারিকরণ করে ফেলেছে। 8 জন সদস্যের একজন মাত্র বিরোধী দলের নেতা এবং গুম কমিশনের আওতায় আইন শৃঙ্খলা বাহিনীকে পর্যবেক্ষণের আওতার বাইরে রাখা হয়েছে। সবকিছু মিলিয়ে এটা কিন্তু, এবং বিএনপি আশ্বস্ত করছে যে আমরা তো গুম করব না, আমরা তো এই কাজগুলো করব না, কাজে আপনাদের এই আশ্বাস দেওয়াও কিন্তু একটা যে কোনো সরকারের এক ধরনের ভান বলে আমরা অতীত অভিজ্ঞতা থেকে দেখি। কারণ যখন সমস্যা তৈরি হবে তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এই সমস্ত কাজে জড়িত হবে। অর্থাৎ একটা ঘোরতর অনিশ্চয়তা এবং শঙ্কার মধ্যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলেন এবং যেহেতু তিনি এমন একটি পদে গেলেন যেটা রাষ্ট্রের 1 নম্বর পদ, এবং আগামী দিনে যেই ধরনেরই ক্রাইসিস হোক না কেন, সেটা সাংবিধানিক ক্রাইসিস হতে পারে, রাষ্ট্রের যে কোনো ধরনের গুরুতর সংকটে অবশ্যই রাজনীতিবিদদের হাতেই থাকা সঙ্গত। এবং একজন উদার, প্রগতিশীল, সাংস্কৃতিক যে মানসিকতার ব্যক্তিত্ব তিনি, সেই জায়গায় বাংলাদেশ যে মুক্তিযুদ্ধের যে সংবিধান থেকে বাংলাদেশকে পদযাত্রা শুরু, আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, তার পথেই আগামী দিনের বাংলাদেশ যাবে, আমরা সেইটাই প্রত্যাশা করব। এবং মির্জা ফখরুল শুধু বিএনপির রাষ্ট্রপতি হবেন না, এবং বিএনপি কিন্তু সরকার শুধু বিএনপির কর্মী সমর্থক নেতাদের নয়, এই সরকার কিন্তু সব দলের সরকার। এইটা যখন বিএনপি অনুশীলন করতে পারবে, বিশ্বাস করবে এবং প্রয়োগ করতে পারবে, সেই প্রয়োগ কিন্তু 6 মাসে আমরা দেখিনি। আমরা যদি আগামীতে সেই জায়গাগুলোতে আরো ব্যর্থ হতে দেখি বিএনপিকে, সেটা আগামীতে প্রশ্নবিদ্ধ করবে। কিন্তু প্রশ্ন কারা করবে? দুর্বল বিরোধী দলের কারণে আমরা সেই জায়গায় হয়তো তারা অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবেন, আবার অনেক ক্ষেত্রে পিছিয়েও থাকবেন, কারণ অহেতুক মনোবল অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এবারের নির্বাচন অন্যান্য নির্বাচনের চেয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য এই কারণে যে 35 বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট গ্রহণ দেখেছে দেশবাসী। কিন্তু আমরা দেখলাম ভোটের প্রক্রিয়া নিয়ে কিন্তু সংসদ সদস্যরাই প্রশ্ন তুলেছেন। আমি যদি একটু উল্লেখ করি, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে, কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কি তা সবার জানা, তাহলে এটাকে ভোট কেন বলবো? সুতরাং এটা মনোনয়ন নির্বাচন নয়। কি বলবেন? প্রথমেই ধন্যবাদ। আমি একটু সমালোচক যে কথাগুলো বলছিলেন, আমার মনে একটু রিপ্লাই দেওয়া দরকার। উনি যেভাবে একটা জাজমেন্ট দিয়ে দিচ্ছে যে এই 6 মাসে সরকার ব্যর্থ হয়ে গেছে আর কি, এটার সাথে আমি একমত না। ঠিক আছে, বিএনপি গভর্নমেন্ট এই যে গভর্নমেন্ট গঠন করার পর অনেক ভালো ভালো কাজ হয়েছে, সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, একপাক্ষিক আসলে বলে যাওয়া উচিত না। ওনার আরেকটা কথায় আমি দ্বিমত পোষণ করছি। উনি বলছে যে বড় দল নাই বিরোধী দল হিসেবে। আপনি কি বড় দল হিসেবে কি ফ্যাসিস্ট গভর্নমেন্টের সেই দলকে আপনি আবার চাচ্ছেন বিরোধী দল হিসেবে? এটা তো হতে পারে না। অবশ্যই একটি গঠনমূলক বিরোধী দল আছে এবং আমরা দেখতে পাচ্ছি জামাত, এনসিপি, দেখেন প্রতিটা কাজে বিএনপি যখন এমন কোনো কাজ করছে যেটা প্রশ্ন হতে পারে, সেই ধরনের প্রশ্ন কিন্তু তারা ডিবেট করছে, আমরা এইগুলো কিন্তু দেখেছি আর কি। সো একটা ফ্রুটফুল বিরোধী দলও কিন্তু আছে। আমরা কখনো ফ্যাসিস্ট বিরোধী দল আবার আগের মতো যে ওই তারাই এসে আবার বিরোধী দল এসে থাকে, এটা আমরা কখনোই চাবো না। এনিওয়ে, আপনার এখন যে প্রশ্নটা আর কি, সেটা হচ্ছে দেখেন এখানে একজন রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে, এই প্রক্রিয়াটা কিন্তু পুরাপুরিভাবে আপনার সংবিধানে বলা আছে, সংবিধানের 123 অনুচ্ছেদে বলা আছে, এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 সেখানে বলা আছে। তো সংবিধান এবং আপনার রাষ্ট্রপতি নির্বাচন আইন, এই আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং যেহেতু অনুচ্ছেদ 70 এখনো বলবৎ আছে, এটা যেহেতু আমরা জানি যে একটা সংবিধান সংশোধন কমিটি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সংশোধন যেহেতু হয়নি, 70 অনুচ্ছেদ এখনো বহাল আছে। এবং 70 অনুচ্ছেদ যেহেতু বহাল আছে, সেহেতু আপনার কোনো দলের যারা মেম্বার অফ পার্লামেন্ট, তাদের দলের যে ম্যান্ডেট এবং দলের তারা যে প্রক্রিয়া, সেটার বাইরে কোনো ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে ধরেই নেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যখন
মনোনয়ন দেওয়া হলো উনি রাষ্ট্রপতি হবে, এটা ধরেই নেওয়া যায়। এবং এটা জেনে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেছে বিরোধী দল, এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে আপনারা জানেন তো এরকম একটা হবে, তারপরেও বলেছে যে না, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া থাকলো। আজকে দেখেন একটা উৎসব মুখর পরিবেশে কিন্তু আপনার এই রাষ্ট্রপতি কিন্তু যে নির্বাচনের যে প্রক্রিয়া সেটা কিন্তু হয়েছে, যেভাবে হওয়ার কথা সেভাবে হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এটা দলীয় একটা মনোনয়ন কিনা। এটা একটা দলের দলীয় মনোনয়ন হবে, এটাই কিন্তু নর্মাল। এটার এই বাস্তবতার বাইরে যাওয়ার কোনো উপায় নাই, এটা হবে। কিন্তু এই দলীয়র মধ্যে থেকেও একজন ভালো এবং স্বচ্ছ মানুষকে কিন্তু আপনার এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এবং উনি নির্বাচিত হয়েছে। এবং দেখেন উনার যদি ইতিহাস দেখেন, উনার ইতিহাস একটা গৌরবময় ইতিহাস। উনার এখন যে বয়স 78 বছর বয়স, উনি কিন্তু আপনার অর্থনীতিতে ইকোনমিক্সে কিন্তু অনার্স মাস্টার্স করা একজন স্বচ্ছ মানুষ আর কি। এবং উনি বিসিএস ক্যাডার হয়েছিলেন, বিসিএস ক্যাডার থেকে পাশ করে উনি প্রথমে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের টিচার হয়েছিলেন। পরবর্তীতে আবার উনি 1969 সালে জিয়াউর রহমানের শাসন আমলে উপপ্রধানমন্ত্রী এস এ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে ছিলেন, এবং পরবর্তীতে আবার উনি কিন্তু শিক্ষকতায় ফিরে এসেছিলেন। ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষকতায় উনি আবার জয়েন করেছিলেন অর্থনীতি বিভাগে কিন্তু। এবং পরবর্তীতে উনি কিন্তু আবার আমরা দেখলাম যে উনি আপনার রাজনৈতিক ক্যারিয়ারটা তারপরে উনি শুরু করলেন, এবং রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু উনি পৌরসভায় মেয়র হিসেবে নির্বাচিত হয়ে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ারটা শুরু করলেন। এবং উনি 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ছিলেন। আমি ওনার ক্যারিয়ারটা জাস্ট একটু বলছি আর কি। এবং কৃষক দলের সহসভাপতি ছিলেন। একটা মানুষ দেখেন কত গ্লোরিফাই। এবং উনি কিন্তু ইলেকশন যখন করেছে, উনি একটা ইলেকশনে কিন্তু 2টা ইলেকশনে পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়েও কিন্তু থেমে যাননি, উনি পরবর্তীতে আবার ইলেকশনে 2001 সালে ইলেকশনে জয় হয়েছে। 2018 সালে যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনে কিন্তু উনি শপথ নেননি। তো আমরা জানি ওই ইলেকশনটা কিভাবে হয়েছিল। তো ওনার এই যে আপনার এত একটা গ্লোরিফাই একটা আপনার হচ্ছে যে রাজনৈতিক ক্যারিয়ার, উনি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন, উনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন 2011 সালে, এবং 2016 সালে আবার সেই জাতীয় সম্মেলনের মাধ্যমে মহাসচিব হয়েছিলেন। তো দেখেন একটা মানুষ কত দিকে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে 1969 সালে আইন বিরোধী গণ অভ্যুত্থানেও কিন্তু ওনার অনেক অবদান ছিলেন, ভূমিকা ছিল। তো দেখেন এই যে একটা মানুষকে এমন একটা জায়গায় নেওয়া হয়েছে, এবং উনি দেখেন আমরা কিন্তু গত কয়েকদিন ধরে পেপার পত্রিকা এবং টিভিতে কিন্তু দেখছি উনি এই রাজনৈতিক ক্যারিয়ার থেকে রাষ্ট্রপতি ক্যারিয়ারে যে চলে যাচ্ছে, ওনার মধ্যে কিন্তু একটা বেদনার সৃষ্টি হয়েছে আর কি, যে আমি রাজনীতি ছেড়ে দিচ্ছি। মানে অন্য কোথাও কিন্তু আমি অন্য আগের সময় কিন্তু এগুলা দেখিনি যে আমি তো সব জায়গাতে আছি, কিন্তু না, আমি এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আমি আমার আর দলীয় কর্মকাণ্ড করতে পারবো না, আমাকে এখন দেশের অভিভাবক হতে হবে, আমি দেশকে পরিচালনা করব। এবং আমার বিশ্বাস উনি একজন, আমরা এমন একটা নিরেট স্বচ্ছ রাষ্ট্রপতি পেয়েছি, আমরা সামনে ইনশাল্লাহ একটা সুন্দর একটা আলোকিত বাংলাদেশ দেখতে পাবো। কিন্তু যেমনটি 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ বলেছেন, কোন সংসদ সদস্য তার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারেনি। এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছায় কর্ম হবে, দলের পক্ষ থেকে যেখানে ভোট দিতে বলা হবে সেখানেই ভোট দিতে হবে। অবশ্যই বদলে যেত ইন এ সেন্স। আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পেয়েছে 255 ভোট। আমার মনে হয় যদি ওই 70 অনুচ্ছেদ না থাকতো তাহলে উনি আরও বেশি ভোট পেতেন। আমার মনে হয় বিরোধী দল থেকেও আরও বেশি ভোট পেতেন। দেখেন এখানে বিএনপির নিজস্ব ভোট কিন্তু ছিল 244টি, আজকে কিন্তু উনি পেয়েছে 255টি। দেখেন 11টি ভোট কিন্তু উনি বেশি পেয়েছে। এবং এই 70 অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে আমার তো মনে হয় যে কর্নেল অলি সাহেব যে 88টি ভোট পেয়েছেন এটা পেত না, ওখান থেকে আরও ভোট আপনার এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোটাতে আসতো বলে আমি বিশ্বাস করি আর কি। দেখেন আমি কিন্তু বারবার একটা জিনিস বলছি যে উনি হয়তো একটা দলীয় একটা খুব উচ্চ পর্যায়ে ছিলেন আর কি, কিন্তু ব্যক্তি ফখরুল সাহেবকে যদি আপনি দেখেন আর কি, যিনি এখন বর্তমানে 23তম রাষ্ট্রপতি আর কি, উনাকে আসলে একটু অন্যভাবে আপনাকে দেখতে হবে আর কি। এবং উনার যে কর্মকাণ্ড কিছুক্ষণ আগে আমি যেটা বললাম, ইনি কিন্তু দেখেন উনি 11 বার জেলে গেছে, 3.5 বছরের মতো প্রায় আপনার কারাগারে উনি ছিলেন, কিন্তু তার নামে 111টি মামলা হয়েছে। তো উনি এইসব অনেক কিছু দেখে উনি কিন্তু গেছেন আর কি। এবং রাষ্ট্রপতির যে আসলে ওনার যে ভূমিকাটা থাকবে, ওনার যে আসলে এই ভূমিকাটা যে একদম কম তাও কিন্তু না। হ্যাঁ আমরা জানি যে আপনার কনস্টিটিউশনের 48(3) অনুচ্ছেদে আর কি ওখানে বলা আছে যে আপনার রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই দুইটা ক্ষেত্র ছাড়া
সকল ক্ষেত্রে কিন্তু আপনার প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কিন্তু কাজ করবে। এখন আপনি আসেন যে প্রধানমন্ত্রীর সাথে যে রাষ্ট্রপতির যে কেমিস্ট্রি, দেখেন আপনি জনাব তারেক রহমান সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে ওনাদের যে একসাথে চলাফেরা বা উঠা বসা বা ওনাদের যে মধ্যে যে কেমিস্ট্রি, তাতে কিন্তু আমরা সহজে একটা অনুধাবন করতে পারি যে না, আমরা এমন একটা সরকার প্রধান পাচ্ছি, রাষ্ট্রপ্রধান পাচ্ছি যাদের মধ্যে একটা সংযোগ থাকবে এবং একে অপরের পরিপূরক হিসেবে কিন্তু কাজ করবে। যদিও কনস্টিটিউশনে বলা আছে এই দুই ক্ষেত্র ছাড়া সকল পরামর্শ করে কাজ করতে হবে, পরামর্শ করে কাজ হবে। আর আরও তো অনেক কিছু আছে। একজন রাষ্ট্রপতি দেখেন ক্রাইসিস মোমেন্টে অনেক হাল ধরতে পারে। আমরা দেখেছি যে 106 অনুচ্ছেদের যে ব্যবহারটা, সেটা কিন্তু এই ক্রাইসিস মোমেন্টে আপনার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে আপনার যে অ্যাডভাইস পাওয়ার যে প্রভিশনটা আছে আর কি অনুচ্ছেদে, সেটা কিন্তু এই রাষ্ট্রপতির মাধ্যমে কিন্তু হয়। কিন্তু রাষ্ট্রপতি ক্ষমতা প্রসঙ্গেও কিন্তু এলডিপি সভাপতি অলি আহমদ বলেছেন বঙ্গভবনে 3টি মাজার ও একটি মসজিদ আছে, এসব মাজার জিয়ারত এবং মসজিদে নামাজ পড়া ছাড়া রাষ্ট্রপতির স্বাধীন না, আসলে ওই যে আঙুর ফল টক বলে না, উনি যদি জয় হতো তাহলে আর এসব কথাবার্তা বলতো না আর কি। ঠিক আছে, উনি যে কথাবার্তা বলেছে আর কি, সেই কথার সাথে আমি পুরোপুরি ডিসঅ্যাগ্রি করছি আর কি। একজন রাষ্ট্রপতির যদি উনি কাজ করতে চায়, এটা যদি ওই ফ্যাসিস্ট আমলের রাষ্ট্রপতি হয় তাহলে আরেক কথা ছিল। এখন তো আর ফ্যাসিস্ট আমল না। আমার মনে হয় গণতন্ত্রের মতো চলবে এবং একটা সুন্দর ভূমিকায় রাষ্ট্রপতি থাকবে, আমরা এই প্রত্যাশা করি। ধন্যবাদ জানাচ্ছি। জনাব মাহবুব আজিজ, রাষ্ট্রপতি নির্বাচনে বারবার সংবিধানের 70 অনুচ্ছেদের প্রসঙ্গে আমরা দেখছি বিতর্ক চলছে এবং অলি আহমদ যেমনটি দাবি করলেন, অনেক সংস্থার জরিপে 68 থেকে 70% লোক তার পক্ষে ভোট দিয়েছেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 28 থেকে 30% লোক ভোট দিয়েছেন। যদি একটু জানতে চাই যে 70 অনুচ্ছেদ যদি কোনোভাবে কার্যকর না হতো, ফলাফল কি হতো আপনার দৃষ্টিকোণ থেকে? দেখুন, 70 অনুচ্ছেদ কার্যকর না হলেও বর্তমান সংসদ যেই রূপে দাঁড়িয়ে আছে তাতে তো আসলে 2/3 ভোটে তো বিএনপি বিজয়ী। তারপরে তো আসলে এই নির্বাচন নিয়ে এটা এক ধরনের রিচুয়াল, একটা বা কৃত্য, এর বাইরে আসলে এটা সকলেই জানেন যারা করছেন। এখন ধরুন রিচুয়াল তো আমরা মানি, যে কোনো ধরেন আপনার বিবাহ হতে যাচ্ছে, আমরা জানি যে বর এবং কনে দুজনেই রাজি বিয়েতে, তারপরে আমরা বলি কেন বলো কবুল, তার মানে বলতে হয়, এটাকেই রিচুয়াল বলে। তো সেইভাবে এই নির্বাচনটা হয়েছে। আমরা সকলেই জানি যে উনি যারা 2/3 ভোটে জয়ী তারাই এখানে জিতবেন সহজে। কিন্তু কয়েকটি প্রসঙ্গ কিন্তু এখানে কথা বলবার মতো, যেটা হচ্ছে ধরুন রাষ্ট্রপতির একটা ব্যক্তিত্ব থাকে, তার যে অভিজ্ঞতা, তার দৃষ্টিভঙ্গি, তার মূল্যবোধ অনেক কিছুই আসলে ডিপেন্ড করে। আপনি দেখুন, যদি 24-এর গণ অভ্যুত্থানের সময় যদি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রপতির দায়িত্বে থাকতেন, যিনি বলতেন যে হ্যাঁ এই গুলি করাটা খারাপ হচ্ছে, বন্ধ করতে হবে, এটা বললে হয়তো তার চাকরি যেত, হয়তো তাকে জেলে যেতে হতো, কিন্তু তার ব্যক্তিত্ব কিন্তু তাকে যে বলাতো, আপনি তখনও ম্রিয়মান থাকবেন একটি চাকরির জন্য। এইটা কিন্তু কোথাও লেখা নাই, সংবিধানে লেখা নাই যে আপনাকে সত্য কথা বলা যাবে না। সেটা কিন্তু রাষ্ট্রপতিও তিনি যদি মনে করেন যে আমি এটা বলবো, তখন কি সংবিধানে লেখা থাকবে নাকি? আমরা এর আগে দেখিনি যে আমাদের রাষ্ট্রপতিদেরকে তো ইমপিচমেন্ট হতেও দেখেছি। এই বিএনপির রাষ্ট্রপতি বদরুদ্দোজা দোজা চৌধুরীকে কিন্তু বিএনপি এক সময়ে অনাস্থায় এনেছিল, সেটা কয়েক মাস পরেই, আমরা 2001 সালের কথা বলছি। কাজেই এটা কিন্তু হতে পারে, এটা রাষ্ট্রপতি, আমরা এটা প্রত্যাশা করি না যে মির্জা ফখরুলের সাথে বিএনপির হবে দূরত্ব তৈরি হবে, কারণ আমরা যেই সংঘাতের মধ্য দিয়ে আমরা এই দেশ এগিয়ে যাচ্ছে, আমরা যতই বলি না, ভাই বললেন আমরা তো ফ্যাসিস্টদেরকে চাই না বিরোধী দল হিসেবে, আমরা কেউই ফ্যাসিস্টদেরকে চাই না, কিন্তু ফ্যাসিজম যে আমার ভেতরেই আছে। আমি যে আমার বিরুদ্ধে যিনি বলছেন তাকে কথা বলতে দিতে চাই না, আমি যে তাকে নিষিদ্ধ করতে চাই ফ্যাসিস্টের দালাল বলে, কারণ তিনি আমার বিরুদ্ধে বলছেন। যেমন আওয়ামী লীগ বলতো যে আরে বিএনপি কি গণতন্ত্র বোঝে নাকি, বিএনপি এবং জামাত তো অগ্নি সন্ত্রাসী, তাদেরকে নির্বাচনে আনার দরকার নাই, সেই জন্য তারা 3টে নির্বাচন তাদেরকে ছাড়া করেছে। এবং তখন আমরা একটা বিরোধী দল দেখতাম সংসদে, গঠনমূলক বিরোধী দল, তার নাম ছিল জাতীয় পার্টি। এখনো কিন্তু গঠনমূলক বিরোধী দলের কথাটা শুনি। গঠনমূলক বিরোধী দল জিনিসটা কি? যেই গঠনমূলক বিরোধী দল অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র চায় না, তারা গঠনমূলক বিরোধী দল। যেই গঠনমূলক বিরোধী দল 900 শিশু যে নিহত হয়েছে হামের টিকা না দেওয়ার জন্য, তার বিচার চায় না,
তারা গঠনমূলক বিরোধী দল। যেই বিরোধী দল এই যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হয়েছে তা নিয়ে সংসদে একটি কথা বলে না, তারা গঠনমূলক বিরোধী দল। নাকি যারা সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে নিজেদের নানান রকম ব্যবসা বাণিজ্য জাকিয়ে বসেছে, ব্যাংক আছে, বীমা আছে, হাসপাতাল আছে, আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো রাজনৈতিক দলের এত ব্যবসা প্রতিষ্ঠান। সেই সমস্ত খুলে বসে তারা সারাদিন বিএনপিকে চাঁদাবাজ বলে, কিন্তু তাদের ব্যবসা প্রতিষ্ঠানের অন্ত নাই, কোটি কোটি টাকার ব্যবসা। এবং সেই জায়গাতে তারা একটা বিকল্প কর্মধারার ব্যবস্থা করেছে। এবং এই 2001 সনে বিএনপির সঙ্গে তারা দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, সমাজ কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয়। সেই যে বীজ তারা বপন করেছিল সেই বীজ এখন ওই বৃক্ষে পরিণত হয়েছে। এবং সেই বৃক্ষ আমরা কিন্তু দেখতে পেয়েছি নির্বাচনের আগে কি করে বেহেশতের টিকিট বিক্রি করে। কাজেই আমরা কেন বলছি, আমরা তো আবার বিরোধিতা করতেও দেখছি বিরোধী দলকে, কখনো অনিবার্য বিপ্লবের কথা বলে, কখনো বলছে সরকারকে মেয়াদ শেষ করতে দেওয়া হবে না, সেগুলো কি উদ্দেশ্য? এবং সেই উদ্দেশ্যে যেমন তারা কর্নেল অলি সাহেবকে রাষ্ট্রপতি পদে দাঁড় করিয়েছে, জানে যে ওই যে সে কবুল করার মতো, জানে যে এখানে বিয়ে হচ্ছে, তারপরেও তারা রাষ্ট্রপতি দাঁড় করিয়ে দিয়েছে। কেন দাঁড় করিয়ে দিয়েছে? ওই যে মুক্তিযুদ্ধের যে কালো অধ্যায়টি তারা মুছে দিতে। দেখুন আমাদের একজন রাষ্ট্রপতিও মানে সুযোগ পেলেই একটা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। এখানে আমি প্রশ্নটি রাখতে চাই যেখানে জনাব মাহবুব আজিজ শেষ করেছে, যে মুক্তিযুদ্ধের কালিমা কি আসলে রাষ্ট্রপতি মনোনয়ন যদি আমরা বলি যে প্রার্থী দিয়ে সেই কালিমা মোছা সম্ভব জামায়াত ইসলামের? সম্ভব না, তবে তারা এই কৌশলটা নিয়েছে এবং এর মধ্য দিয়ে তারা রাজনৈতিক সুবিধা পাওয়ার চেষ্টা করবে। তারা বলবে যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধী বলা হয়, কিন্তু আমরা তো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি পদে বসিয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে রাষ্ট্রপতি পদপ্রার্থী যিনি ছিলেন অলি আহমদ, তিনি যেসব কথা বলেছেন, অনেক সময় তিনি খুব চমকপ্রদ কথা বলেন, বেশ আকর্ষণীয় কথা বলেন, কিন্তু তিনি কি বোঝাতে চান সেটা বোঝা কঠিন। নির্বাচনের ফলাফলের পর যখন তিনি বললেন যে এই রাষ্ট্রপতির ওই বঙ্গভবনের ভিতরে মসজিদে নামাজ পড়া এবং মিলাদ পড়া ছাড়া কোনো কাজ নেই, তাহলে সেই রাষ্ট্রপতি পদে তিনি প্রার্থী হলেন কেন? হয়েছে কি, আমাদের রাজনীতিকদের একটা স্বাভাবিক মনোভাব, ব্যতিক্রম দু একজন ছাড়া তারা সবসময় নিজের পক্ষে, নিজের স্বার্থেই সব কিছু বলেন। এটা ঠিক যে বিরোধী দল তাদের প্রার্থী হেরে যাবে এটা জেনেও প্রতিবাদের অংশ হিসেবেই কিন্তু প্রার্থীটা দিয়েছে। প্রতিবাদটা হচ্ছে জুলাই সনদ এবং গণভোটের রায়। তারা মনে করে যে বিএনপি এই রায়ের, কিন্তু জনাব সোহরাব হাসান, এখানে যদি রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া বিরোধী দলের প্রতিবাদ হয়ে থাকে, তাহলে সংবিধান সংশোধন কমিটিতে নেগোসিয়েশনের সুযোগ রয়েছে, সেখানে কেন সেই কমিটিকে প্রত্যাখ্যান করেছে বিরোধী দল? সেখানেও তো প্রশ্ন আসে, আমি প্রশ্নটি রাখছি। দিল্লি মোড়ে আমাদের কি প্রয়োজন নেই? আমাদের যদি প্রয়োজন না থাকে তাহলে দিল্লি যতই মরিয়া হোক আমরা কেন যাব, এটা প্রশ্ন। আর দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কটা হবে তো পারস্পরিক লেনদেনের উপর, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সেখানে আমাদের প্রয়োজন আছে, যেমন ভারতেরও প্রয়োজন আছে। আর মরিয়া এটাও রাজনৈতিক ভাষা, কূটনীতির ভাষা নয়। তারা চাচ্ছেন এটা হয়তো যে বাংলাদেশের সাথে যে বৈরী সম্পর্ক নেই সেটা প্রমাণ করতে চান, তাই ভালো সম্পর্ক হলে তো ভালো। এখন আর এই মুহূর্তে ভারতের ভূ রাজনীতিতে ভারত কিছুটা বেকায়দায় আছে। সেটা হলো ভারতের যে আরেক প্রতিবেশী পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব প্রতিরক্ষা জোট করেছে। সেই প্রতিরক্ষা জোটের ঘোষণায় আছে এর যে কোনো একটি দেশ আক্রান্ত হলে ধরে নিতে হবে তারা সবাই আক্রান্ত এবং সবাই তার বিরুদ্ধে লড়াই করতে পারবে বা সহায়তা করতে পারবে। মানে এখন আমাদের একটা অন্তর্বর্তী সরকারের সময় একটা অচল অবস্থা তৈরি হয়েছিল, একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, সেটা কাটানোর উদ্দেশ্য। পরে তো আবার দেখলাম যে সেই বৈরী অবস্থার কাটানোর জন্যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনেক চেষ্টা করেছেন। তিনি এও বলেছেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টার ভাষ্য অনুযায়ী, মোহাম্মদ তৌহিদ হোসেনের ভাষ্য অনুযায়ী, যে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে দিল্লি আমাকে দাওয়াত নাও দেয়, তৃতীয় কোনো দেশের দাওয়াতে দিল্লি হয়ে যাওয়া যায় কিনা। তিনি বলেছেন, তিনি তো ঝানু কূটনীতিক, সাবেক পররাষ্ট্র সচিব ছিলেন, তিনি বলছেন সেটা ঠিক হবে না, এজন্য যাননি।
তো সুতরাং আমাদের দিক থেকে আপনি ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী যাক এবং তাকে বিরোচিত সংবর্ধনা দিবেন, এটাকে বলছেন মরিয়া হয়ে ওঠার, আর ওটাকে কি বলবেন? যে আমাদের একজন সাবেক প্রধান উপদেষ্টা যখন বলে যে দিল্লি যদি দাওয়াত নাও দেয় তাহলেও দিল্লি হয়ে আমি যেতে চাই। এটির কূটনীতিতে অনেক কিছু থাকে, আবার সব কিছু দৃশ্যের সামনে থাকে না, দৃশ্যের আড়ালেও অনেক কিছু থাকে। এখন সফর বাংলাদেশ যদি মনে করে তার স্বার্থ আদায় হবে তাহলে যাবেন, আর বাংলাদেশ যদি মনে করে তার স্বার্থ আদায় হবে না, স্বার্থ বিঘ্নিত হবে, তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব সোহরাব হাসান। জনাব মাহবুব আজিজ, বোঝাই যাচ্ছে যে দিল্লি বারবার আগ্রহ প্রকাশ করছে প্রধানমন্ত্রী সফরের ক্ষেত্রে, এবং দীনেশ ত্রিবেদী যেমনটি বলেছে যে সম্মানজনক অভ্যর্থনার কথা বলেছেন, প্রাপ্য সম্মানের কথা তিনি বলেছেন, তিনি বারবারই বলছেন যে তিনি আশাবাদী যে দুই প্রধানমন্ত্রীর মানে আলোচনা অনেক সংকটের সমাধান হবে, সে আশাও তাই আমরা দেখলাম যে সে আশাবাদ তিনি ব্যক্ত করেছেন। কিন্তু আরও একটি প্রসঙ্গ যদি আমি তুলে ধরি, যেমনটি ভারতীয় সাবেক কূটনীতিক বলেছেন যে তারেক রহমানের ভারত সফরের জন্য সময়ের সুযোগ খুবই সীমিত, এমন পরিস্থিতিতে সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয়, অকূটনৈতিক এবং প্রত্যর্পণের উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেছেন যে এটি অত্যন্ত অভদ্র এবং অহংকারী। কি বলবেন? দেখুন, আমরা এই যে বিভিন্ন ধরনের যে উক্তি কে বলছেন, বিনা শেখরি হোক বা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন ধরনের গণমাধ্যমে এগুলা আসে, এবং আমাদের যেই পক্ষ অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে কে কি বললো তার চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থটা কিন্তু সবার আগে। এবং এখানে আপনি দেখুন যে বাংলাদেশ তো অনেক কিছু পরিবর্তন করতে পারবে, প্রতিবেশী তো পরিবর্তন করা সম্ভব না। এবং আপনি যে এক ধরনের এখানে একটা তরল রাজনীতি চলে যে ভারত বিরোধিতা, মানে ভারত বিরোধিতা এক ধরনের বললেই যেন একটু জনপ্রিয় হয়ে ওঠা যায়, কিন্তু এটা একটা মাঠের রাজনীতি। কিন্তু সত্যিকার অর্থে যখন একজন রাষ্ট্রনায়ক, আপনি দেখুন যে তারেক রহমান সাহেব এই দায়িত্বে আসবার আগে বা পরে কখনোই কি তিনি কোনো দেশ নিয়ে সরাসরি বা কোনো তার যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক নেত্রী বা নেতা কারো সম্পর্কে সরাসরি উনি কিন্তু সেইভাবে কোনো অশোভন উক্তি করেননি। অর্থাৎ এটাই একটা রাষ্ট্রনায়কোচিত আচরণ, এবং যেটা সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আপনি দেখুন মার্কিন চীনের একটা প্রতিযোগিতা চলছে এখন, কে সুপার পাওয়ার হবে। চীন ভারতের মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক চলছে। আপনি দেখুন যে পাকিস্তান, ইরাক, ইরান, ইয়েমেন, লেবানন, সৌদি আরব, কোথাও কি গণতন্ত্র আছে? গণতন্ত্রহীন যে একটা পরিস্থিতি, এবং সেখানে কিন্তু উগ্রবাদী বিভিন্ন সংগঠন ক্রিয়াশীল। এই জায়গায় বাংলাদেশেরও ওই খপ্পরে পড়বার একটা কিন্তু সম্ভাবনা আছে। বলতে পারেন ভারতীয় তো সাম্প্রদায়িক রাজনীতি, কিন্তু সেটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত গত 70 বছরে তারা কখনো অগণতান্ত্রিক সরকার হয় নাই। অন্যদিকে পাকিস্তান সহ সবগুলোতে অগণতান্ত্রিক সরকার। কাজেই নানান রকম যোগ বিয়োগের মধ্যে বাংলাদেশ অবশ্যই নিজের স্বার্থটি দেখবে, এবং সেইখানে বাংলাদেশ ম্যাচিউরড একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেবে যে আমাদের যে অবশ্যই আমাদের যেখানে ফৌজদারি আইনের বিষয়গুলো আছে, বাংলাদেশের আইনে বাংলাদেশের যারা দোষী তাদেরকে অবশ্যই বিচার করতে হবে। এবং সেই জায়গায় কোন রাষ্ট্র কি বললো না বললো, বাংলাদেশ তো তাদের কথাতে উঠবেও না, বসবেও না। তবে সেই কারণে যে কোনো একটা বড় ধরনের নেগোসিয়েশন, যেমন গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে, অন্যান্য বড় বড় চুক্তিগুলো আছে, ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে, এই জায়গায় আপনি একা বাস করতে পারবেন না। আপনার চিকিৎসা থেকে শুরু করে নানান পণ্য বিনিময়, আপনার ট্রানজিট থেকে আমরা ইনকাম করতে পারি, বিদ্যুৎ গ্যাসের বিষয় আছে, জ্বালানি খাতের ব্যাপার আছে, এই সব কিছু মিলে অবশ্যই বাংলাদেশ খুব ম্যাচিউরডভাবেই পুরো বিষয়টি ডিল করবে বলে আমরা বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। বাংলাদেশ যেমনটি বলছে যে প্রধানমন্ত্রীর সফরের জন্য অনুকূল পরিবেশ নেই, কিন্তু জানতে চাই যে এই যে আস্থা পুনর্গঠনের যে বিষয়টি বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে, এর দায় এখন কার উপর বর্তায়? দেখেন, এই জিনিসটা বলার আগে আমাদেরকে বুঝতে হবে যে ফরেন পলিসি আর কি, যে পররাষ্ট্র নীতি আর কি, পররাষ্ট্র নীতি হচ্ছে একটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব কৌশল। এখন দেখেন, এখানে ভারত বাংলাদেশের যে সম্পর্কটা বলা হচ্ছে, এই বিএনপি গভর্নমেন্ট আসার পরে কি কোনো জায়গায় এসেছে বা কোথাও বলা হয়েছে যে ভারত আজকে থেকে বাংলাদেশের শত্রু? তা তো না। জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী কি বলেছে যে আমরা তাদের সাথে কথা বলবো না? তাও তো না। এখানে যাব না তো কখনো বলা হয়নি, কিন্তু একটা অনুকূল পরিবেশ থাকতে হবে। একটা দেশের যখন রাষ্ট্রপ্রধান, যখন প্রধানমন্ত্রী একটা আরেকটা দেশে যাবে, এটা স্বাভাবিক যে তাদের একটা প্ল্যান থাকবে।
এই দেশের প্রধানমন্ত্রী তার টাইম স্কেজুয়াল দেখতে হবে, ভারতের প্রধানমন্ত্রীর টাইম স্কেজুয়াল দেখতে হবে, তাদের মধ্যে কি নিয়ে বৈঠক হতে হবে তার একটা আগে থেকে একটা এজেন্ডা থাকতে হবে, সব কিছু থাকতে হবে এবং এগুলোর অনুসারে কিন্তু যাবে না এটা তো না। দেখেন, এটা যাওয়ার দরকার না এটা বলা যাবে না। এখানে অবশ্যই ভারত একটা প্রতিবেশী দেশ, অবশ্যই প্রতিবেশী দেশের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক রাখতে হবে। 30টা জেলা, বাংলাদেশের 64টা জেলার মধ্যে 30টা জেলার বর্ডার কিন্তু ভারতের সাথে সংযুক্ত এবং আমরা জানি যে বিএসএফ বিজিবি তাদের মধ্যে হরহামেশে অনেক ধরনের কথাবার্তা আসছে, ডিসপিউট অ্যারাইজ করছে। সো এগুলোর জন্য আবার পানির চুক্তি আছে, এগুলোর জন্য অবশ্যই ভারতের সাথে বসতে হবে। জনাব সোহরাব হাসান যে বিষয়টি উল্লেখ করেছে যে অন্তর্বর্তী সরকার বারবার আগ্রহ প্রকাশ করার পরেও সেই সুযোগ হয়ে ওঠেনি সফরের বিষয়টি। এখন তো মাত্র 6 মাস চললো আর কি, মানে এখানে যে এত এর আগেরটা অন্তর্বর্তী সরকার, আপনার কোশ্চেনটা কি বলেন? যেমনটি সোহরাব হাসান বলছিল যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার আগ্রহ প্রকাশ করেছে ভারত সফরের বিষয়ে কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত করার জন্য। সেটা অন্তর্বর্তী রাইট, সেটা অন্তর্বর্তী সরকারের বিষয় ছিল। তারা কি আগ্রহ প্রকাশ করেছে কি আগ্রহ প্রকাশ করেনি, আদৌ হচ্ছে কিনা বা হয়নি কিনা সেটার বিষয়ে আসলে আমি তেমন অবগত না বা আমি এটা বলতে পারি না। হয়তো বা সেই ধরনের আস্থা অর্জন করতে পারিনি বলে আমি মনে করি আর কি অন্তর্বর্তী সরকার ভারতের সাথে। বর্তমান সরকার যে পারবে না সেটাও ধরে নেওয়া যাবে না কখনোই, কারণ মাত্র 6 মাস গেছে, সামনে হয়তো বা একটা সফর হতেও পারে, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীও তো বাংলাদেশে আসতে পারে, এরকম হতে পারে। সো লেটস সি কি হয় আর কি। আর আমি যেটা বলছি যে এটা দুই দেশের স্বার্থে কিন্তু দরকার, তবে অবশ্যই যে নিজেকে বিলিয়ে দিয়ে যে ভারতের সাথে আমাদের সম্পর্ক করতে হবে তা কখনোই কাম্য না এবং আমার বিশ্বাস এই সরকার তা করবে না। রহমান বেরোন, জনাব সোহরাব হাসান একই বিষয়ে 2-4 লাইন বক্তব্য নিয়ে শেষ করতে চাই। মানে প্রশ্ন হচ্ছে তো আমরা যেটা বলছি না সেটাই হচ্ছে জটিলতা, হ্যাঁ, যে সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন এবং থাকার বিষয়ে বাংলাদেশ থেকে খুব একটা কেউ ই করেনি যে থাকবেন না, বরং তিনি তো বলছেন তাকে আনার কথা বলছে, তাই তো? কিন্তু তিনি নিজেই তো বলছেন আমি বাংলাদেশে আসতে চাই। তাহলে এটি একটাই বিষয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার আগে বাংলাদেশ আশা করছিল যে এবং তারা এক ধরনের নিষেধ করেছিল যে সাবেক প্রধানমন্ত্রী যাতে কথা না বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের ক্ষতি হতে পারে এরকম কোনো মন্তব্য বা বক্তব্য না দেয় বা উস্কানি হতে পারে। ভারত যে এই বার্তাটি দেয়নি তাও বলা যাবে না পুরোপুরি, কারণ এটা কথা ছিল তিনি ভিডিওতে যুক্ত হবেন। প্রথম বলছিল সরাসরি, পরে বলছে ভিডিওতে কিন্তু হয়নি। পরবর্তীকালে অডিও সংযোগ মানে শেখ হাসিনার ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত এই অস্বস্তি কোনোভাবে কাটবে না, কিন্তু এটা দুই দেশের বিষয়। তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে।